কখনো কি এমন কোনো রাস্তা দিয়ে রাতের বেলা একা হেঁটেছেন যেখানে মানুষের চেয়ে ভয়ের উপস্থিতি বেশি অনুভব হয়? কখনো কি শুনেছেন নদীতে ডুবে মারা যাওয়া একজন মানুষের কবরের সামনে রাত হলেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে? এমন ঘটনা যা দেখার পর সুস্থ মানুষও দিনের পর দিন জ্বরে কাঁপতে থাকে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রাজশাহীর একটি সত্য ঘটনা, একজন যুবকের রহস্যময় মৃত্যু। ভারত থেকে কফিনে ফিরে আসা একটি বিকৃত মরাদেহ, হাজার মানুষের সামনে সেই লাশ দেখার বিভীষিকা, আর তারপর একটি কবরস্থানকে ঘিরে শুরু হওয়া এমন সব ঘটনা যার ব্যাখ্যা আজও কেউ নিশ্চিতভাবে দিতে পারেনি। মাঝরাতে কবরস্থানের প্রাচীরের ওপর কে বসে থাকত? কেন পথচারীরা একই জিনিস বারবার দেখার দাবি করেছিল? আর সেই মানুষটি যিনি নিজের চোখে যা দেখেছিলেন তারপর টানা 2 সপ্তাহ জ্বরে অচেতন হয়েছিলেন, তিনি আসলে কি দেখেছিলেন? আজকের পুরো ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহীর রায়হান ভাই। তিনি তার এক আত্মীয়ের জীবনে ঘটে যাওয়া এই অভিজ্ঞতাটি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আমি ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, আর সত্যি বলতে শেষ অংশে পৌঁছে আমার শরীরেও কাঁটা দিয়ে উঠেছিল। তাহলে আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের ঘটনাটি হয়তো শেষ পর্যন্ত শোনার পর রাতের অন্ধকারে কোনো কবরস্থানের পাশ দিয়ে একা হাঁটার সাহস আর কখনোই পাবেন না। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের হাড় হিম করা সত্য ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি শিমুল, আর আপনারা শুনছেন ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত। আজকের ঘটনাটি এসেছে রাজশাহী থেকে। তার আগে ছোট্ট একটি কথা, ইদানিং লক্ষ্য করছি আমাদের চ্যানেলে আসা বেশিরভাগ ঘটনাই রাজশাহীর। সত্যি বলতে আমি চাই বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আপনাদের বাস্তব অভিজ্ঞতাগুলো আমাদের কাছে পৌঁছায়। তাই আপনারা এই মুহূর্তে বাংলাদেশের কে কোনো জেলা থেকে শুনছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রায়হান, এটি তার ছদ্মনাম। তিনি জানিয়েছেন এটি তার এক ঘনিষ্ঠ বন্ধুর দুলাভাইয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা। পুরো লেখাটি আমি মনোযোগ দিয়ে পড়েছি। ব্যক্তিগতভাবে বলতে গেলে অনেক দিন পর এমন একটি ঘটনা পড়লাম যা শেষ পর্যন্ত পড়েও দীর্ঘক্ষণ মাথা থেকে বের করতে পারিনি। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ঘটনাটি। আসসালামু আলাইকুম শিমুল ভাই, আশা করছি আপনি অনেক ভালো আছেন। আমি অনেক বছর ধরেই ভৌতিক সত্য ঘটনা শুনতে ভালোবাসি। বিশেষ করে ভূত এফএম, আফনান দ্য হরর ওয়ার্ল্ড, এ ধরনের অনুষ্ঠান আমার খুবই প্রিয়। আগে যখন ভূত এফএম রেডিওতে প্রচারিত হতো তখন থেকেই নিয়মিত শুনতাম। এখনও ইউটিউবে সুযোগ পেলেই শুনি। কিছুদিন আগে আপনার চ্যানেলের একটি ভিডিও আমার সামনে আসে। পুরো ঘটনাটি শোনার পর মনে হলো আমার সংগ্রহে থাকা একটি বাস্তব ঘটনা আপনার সঙ্গে শেয়ার করা উচিত। এর আগে আমি একটি ঘটনা অন্য একটি চ্যানেলে পাঠিয়েছিলাম, সেটি প্রচারও হয়েছিল। তাই আশা করছি এই ঘটনাটিও যদি আপনার ভালো লাগে তাহলে আপনার চ্যানেলে স্থান পাবে। এখন আমি যে ঘটনাটি বলবো সেটি আমার এক বন্ধুর দুলাভাইয়ের মুখে শোনা। বিশেষ কারণবশত তার নাম ও এলাকার পরিচয় গোপন রাখা হচ্ছে। পুরো গল্পে আমি তাকে শুধু দুলাভাই বলেই উল্লেখ করব। বলছেন দুলাভাই। ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত উইথ শিমুল। এখানে আপনার ঘটনা শোনানো হয়। সালটা সম্ভবত 2010 অথবা 2011। পুরো এলাকা জুড়ে তখন কনকনে শীত। ঠিক সেই সময় আমাদের এলাকার একজন যুবক রফিকুল, এটি তার ছদ্মনাম, গভীর রাতে পদ্মা নদীতে ডুবে মারা যান। কিন্তু তার মৃত্যুর ঘটনাটি ছিল এতটাই রহস্যজনক যে আজও সেটি মনে পড়লে শরীর শিউরে ওঠে। তবে সেই ঘটনায় যাওয়ার আগে আমাদের পরিবারের কিছু কথা বলা দরকার, না হলে পরের ঘটনাগুলো বুঝতে অসুবিধা হবে।
আমরা ছিলাম মোট 5 ভাই। আমার আপন মায়ের 3 ছেলে আর সৎ মায়ের 2 ছেলে। আমি সবার বড়, আর সবার ছোট ছিল আমার সৎ ভাই বেলাল, ছদ্মনাম। বাবা জীবিত থাকতে আমাদের সংসারে তেমন কোনো অশান্তি ছিল না, কিন্তু তিনি হঠাৎ ইন্তেকাল করার পর সবকিছু বদলে যেতে শুরু করল। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। বাবা মৃত্যুর আগে জমিজমা ভাগ করে যেতে পারেননি। সেই থেকেই শুরু হয় পারিবারিক বিরোধ। জমি নিয়ে একের পর এক ঝামেলা, সম্পর্কের মধ্যে দূরত্ব, আর সংসারে নেমে আসে অশান্তি। এর মধ্যেই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই ছোট ভাই বেলালের বিয়ে দিয়ে দেব। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বেলাল এলাকার কিছু বখাটে ছেলের সঙ্গে মিশতে শুরু করে। ধীরে ধীরে সে মাদকে জড়িয়ে পড়ে। আমরা অনেক বুঝিয়েছি, অনেকবার বারণ করেছি, কখনো রাগ করেছি, কখনো ভালোবেসে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। একসময় সে পরিবারের কারো কথাই শুনত না। নেশা মানুষকে শুধু ধ্বংসই করে না, তার বিবেক, বিচার বুদ্ধি সবকিছু কেড়ে নেয়। একসময় আমরা বাধ্য হয়ে তাকে আলাদা করে দিই, কিন্তু সেখানেই শেষ নয়, বরং সেখান থেকেই শুরু হয় আরও ভয়ঙ্কর এক অধ্যায়। বেলাল তখন পুরোপুরি নেশায় ডুবে গেছে, প্রায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ত। কয়েকবার পুলিশও তাকে আটক করেছিল। সংসার ভেঙে যায়, স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, আর সেই আঘাত সহ্য করতে না পেরে একদিন সে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিন সে বিষ পান করেছিল, কিন্তু ভাগ্যক্রমে একজন প্রতিবেশী বিষয়টি দেখে ফেলেন। খবর পেয়ে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। মহান আল্লাহর অশেষ রহমতে সেদিন সে বেঁচে যায়। কিন্তু আমরা বুঝতে পারছিলাম না আমাদের সামনে আরো কত বড় বিপদ অপেক্ষা করে আছে, কারণ বেলালের জীবনে তখন প্রবেশ করেছে এমন একজন মানুষ যার আগমন শুধু একটি মৃত্যুর কারণেই হয়নি, বরং জন্ম দিয়েছিল এমন এক রহস্যের যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। সেই মানুষের নাম রফিকুল। রফিকুল ছিল আমাদের এলাকারই ছেলে। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলেও ছোটবেলা থেকেই তার চলাফেরা ছিল এলাকার বখাটে ছেলেদের সঙ্গে। একসময় সে মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর বেলালও তার সঙ্গেই 3 রাত কাটাতে শুরু করে। নেশা, আড্ডা, অকারণ ঘোরাঘুরি এসবই হয়ে ওঠে তাদের প্রতিদিনের অভ্যাস। ধীরে ধীরে পুরো এলাকায় তাদের নামে বদনাম ছড়িয়ে পড়ে। মানুষ তাদের এড়িয়ে চলতে শুরু করে। একসময় তারা বুঝতে পারে এভাবে আর এলাকায় থাকা সম্ভব নয়। তখন তারা সিদ্ধান্ত নেয় দেশ ছেড়ে ভারতে চলে যাবে, কাজ করবে, নতুন জীবন শুরু করবে। কিন্তু সেই সিদ্ধান্তই তাদের জীবনের সবচেয়ে বড় ভুলে পরিণত হয়। তারা পাসপোর্ট করেছিল, কিন্তু কোনো কারণে ভিসা পায়নি। স্বাভাবিক মানুষ হলে হয়তো অপেক্ষা করত, কিন্তু তারা তখন নেশার ঘোরে বাস্তবতা বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত তারা ঠিক করল চোরাই পথে পদ্মা নদী সাঁতরে ভারত প্রবেশ করবে। চারপাশে ঘন কুয়াশা, পদ্মার বুক জুড়ে নিস্তব্ধতা। দূরে কোথাও মানুষের কোনো শব্দ নেই, শুধু ঠান্ডা বাতাস আর নদীর কালো পানি। কিন্তু নদীতে নামার আগে তারা 3 জনই প্রচুর পরিমাণে মাদক সেবন করেছিল। রফিকুল, বেলাল আর তাদের আরেক বন্ধু। 3 জনের কাছেই ছিল কাপড় চোপড় ও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। সব মিলিয়ে 2টি বড় ব্যাগ। রফিকুল সাঁতারে সবচেয়ে দক্ষ ছিল, তাই ব্যাগ দুটোও তার কাছেই তুলে দেওয়া হয়। তারপর রাতের অন্ধকারে তারা 3 জন একসঙ্গে পদ্মার পানিতে ঝাঁপ দেয়। প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক ছিল। ধীরে ধীরে তারা নদীর মাঝামাঝি পৌঁছে যায়। বরফ শীতল পানি শরীর অবশ করে দিচ্ছিল, কিন্তু নেশার কারণে তখনও তারা এগিয়ে যাচ্ছিল।
অনেকক্ষণ সাঁতার কাটার পর তারা যখন প্রায় নদীর শেষ প্রান্তে তীর থেকে আর মাত্র ২৫ থেকে ৩০ হাত দূরে, ঠিক তখনই রফিকুল বিকট চিৎকার করে উঠল, বেলাল, বাঁচাও! কেউ কেউ আমার পা নিচ থেকে টানছে। বেলাল প্রথমে ভেবেছিল হয়তো নেশার কারণে রফিকুল ভুল দেখছে, কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। রফিকুল মরিয়া হয়ে হাত পা ছুটতে লাগল। মনে হচ্ছিল সে যেন অদৃশ্য কারো সঙ্গে লড়াই করছে। তার শরীর বারবার পানির নিচে ডুবে যাচ্ছে, আবার ভেসে উঠছে। এদিকে তার কাঁধে ঝোলানো ব্যাগ দুটো পুরোপুরি পানিতে ভিজে গিয়েছিল। ভিজে যাওয়ায় ব্যাগের ওজন কয়েক গুণ বেড়ে যায়। রফিকুল আরও অসহায় হয়ে পড়ে। সে চিৎকার করেই যাচ্ছিল, আমাকে টানছে, কেউ আমাকে নিচে টানছে। তারপর হঠাৎ সব শব্দ থেমে গেল। রফিকুল একবার পানির নিচে ডুব দিল, আর কখনোই ভেসে উঠল না। বেলাল আর তার বন্ধু প্রাণপণে তাকে খুঁজতে থাকে, বারবার পানির নিচে ডুব দেয়, চারপাশে হাতড়ে বেড়ায়, কিন্তু কোথাও রফিকুল নেই। কোনো সাড়া নেই, কোনো চিহ্নও নেই। শীতের সেই হিমশীতল পানিতে বেশিক্ষণ থাকা সম্ভব ছিল না। তাদের শরীরও তখন অবশ হয়ে আসছিল। অবশেষে নিরুপায় হয়ে তারা নদীর পাড়ে উঠে আসে, কিন্তু তারা তখনও জানত না এই রাতেই শুধু একজন মানুষের মৃত্যু হয়নি। শুরু হয়েছে এমন এক রহস্যের, যা আগামী কয়েক মাস ধরে পুরো এলাকাকে আতঙ্কে কাঁপিয়ে তুলবে। নদী থেকে ফিরে এসে বেলাল আর তার বন্ধু পুরো ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সারা গ্রামে শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। স্থানীয় লোকজন, জেলে, এমনকি আশপাশের গ্রামের মানুষও নদীতে নেমে তাকে খুঁজতে থাকে। কিন্তু একদিন, ২ দিন, ৩ দিন কোথাও রফিকুলের কোনো খোঁজ মেলেনি। সময় গড়াতে লাগল। ১ দিন, ২ দিন, তারপর পুরো ১ সপ্তাহ। ঠিক ৮ দিনের মাথায় খবর আসে, ভারতের সীমান্তের ভেতরে একটি কালী মন্দিরের সামনের নদীর ঘাটে মাছ ধরার জালে একটি মরদেহ আটকে আছে। পরিচয় নিশ্চিত করার পর জানা যায় সেটি রফিকুলের মরদেহ। তারপর শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া। ২ দেশের কাগজপত্র, পুলিশি তদন্ত আর নানান জটিলতা। সবকিছু শেষ হতে আরও ১ দিন লেগে যায়। প্রায় ৮ থেকে ৯ দিন পর কফিনবন্দি অবস্থায় রফিকুলের মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়। সেই খবর মুহূর্তের মধ্যেই আশপাশের বহু গ্রামে ছড়িয়ে পড়ে। মানুষ দলে দলে আসতে শুরু করে, কেউ কৌতূহল থেকে, কেউ শেষবারের মতো তাকে দেখতে, আবার কেউ শুধুই জানতে ৮ দিন পানির নিচে থাকা একজন মানুষের শরীর দেখতে কেমন হয়। আমিও সেদিন সেখানে গিয়েছিলাম। মানুষের ভিড় ঠেলে ধীরে ধীরে কফিনের কাছে এগিয়ে গেলাম। একবার, শুধু একবার মরা দেহটার দিকে তাকিয়েছিলাম। আর সেই একবার তাকানোর স্মৃতি আজও আমি ভুলতে পারিনি। দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে তার পুরো শরীর ফুলে বিকৃত হয়ে গিয়েছিল। মুখমণ্ডলের স্বাভাবিক আকৃতি আর বোঝার উপায় ছিল না। পোস্টমর্টেমের সেলাইয়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। চারপাশে ছড়িয়েছিল অসহ্য দুর্গন্ধ, এমন দুর্গন্ধ যা সহ্য করা সত্যিই কঠিন ছিল। অনেক মানুষ মুখ ঢেকে সরে যাচ্ছিল, কেউ কেউ বমিও করে ফেলেছিল। আমিও নিজেকে সামলাতে পারিনি। কফিন থেকে কয়েক কদম দূরে গিয়ে বমি করে ফেলি। সেদিন মানুষের ভিড় এতটাই বেশি ছিল যে বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। সব আনুষ্ঠানিকতা শেষ করতে করতেই অনেক রাত হয়ে যায়। অবশেষে গভীর রাতে রফিকুলকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আমি আপনাদের সেই কবরস্থানের কথাও একটু বলি। কবরস্থানটি ছিল রাস্তার একেবারে পাশেই, চারপাশে বুক সমান উঁচু প্রাচীর। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভেতরের অনেকটাই দেখা যেত। দিনের বেলায় জায়গাটি যতটা স্বাভাবিক লাগত, রাত নামার পর ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। তখন অবশ্য কেউই বুঝতে পারেনি এই কবরস্থানকে ঘিরেই শুরু হতে যাচ্ছে এমন কিছু ঘটনা যা পুরো এলাকাকে আতঙ্কে ফেলে দেবে। রফিকুলকে দাফন করার পর প্রথম কয়েকদিন সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু ঠিক 1 সপ্তাহ পর লোকমুখে একটি অদ্ভুত খবর ছড়িয়ে পড়তে শুরু করে। কবরস্থানের ঠিক বিপরীত পাশের বাড়ির মানুষজন দাবি করল, গভীর রাতে তারা নাকি রফিকুলকে দেখেছে। সে নাকি কবরস্থানের প্রাচীরের ওপর চুপচাপ বসে থাকত, কখনো রাস্তার দিকে তাকিয়ে থাকত, আবার কখনো মনে হতো কারো জন্য যেন অপেক্ষা করছে। প্রথমে সবাই গুজব ভেবেছিল, কিন্তু দিন যত গড়াতে লাগল, সাক্ষীর সংখ্যাও তত বাড়তে লাগল। আর তারপর ঘটে গেল এমন একটি ঘটনা যার পর পুরো গ্রাম সূর্য ডোবার পর সেই রাস্তা দিয়ে চলাচল প্রায় বন্ধ করে দিয়েছিল। বিষয়টি রফিকুলের পরিবারের কানেও পৌঁছে যায়। তারা সিদ্ধান্ত নেয় তার আত্মার মাগফিরাতের জন্য মিলাদের আয়োজন করবে। মিলাদ শেষে তার কবরের পাশে একটি বৈদ্যুতিক বাল্ব লাগিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, রাতে যেন কবরস্থান অন্ধকারে ডুবে না থাকে। কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। রাতে বাল্ব জ্বলত, কেউ আর কোনো অস্বাভাবিক কিছু দেখেনি। গ্রামের মানুষও ধীরে ধীরে স্বস্তি ফিরে পেতে শুরু করেছিল, কিন্তু সেই স্বস্তি বেশি দিন টিকল না। এক রাতে প্রবল বৃষ্টি হল, বজ্রপাত, দমকা হাওয়া, মুষলধারে বৃষ্টি। পরদিন সকালে দেখা গেল কবরের পাশের বাল্বটি নষ্ট হয়ে গেছে। সেই রাতেই ঘটে গেল এমন একটি ঘটনা যা পুরো গ্রামকে আবারও আতঙ্কে ডুবিয়ে দিল। কবরস্থানের ঠিক সামনের বাড়ির এক তরুণী রাতের বেলা কোনো এক কাজে বারান্দায় বের হয়। বেরিয়েই তার চোখ পড়ে কবরস্থানের দিকে। সে খেয়াল করে আজ বাল্বটি জ্বলছে না, চারপাশে ঘন অন্ধকার। প্রথমে বিষয়টিকে স্বাভাবিকই মনে হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর সে আবার তাকায়। তারপর যা দেখল তা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সহজে বিশ্বাস করা সম্ভব নয়। কবরস্থানের প্রাচীরের ওপর মাথা নিচু করে ধীরে ধীরে সে মুখ তুলে তাকাল। তারপর ডান হাতটা ধীরে ধীরে তুলে মেয়েটিকে কাছে আসার ইশারা করল। মেয়েটি স্থির হয়ে গেল। তার পুরো শরীর কাঁপছিল, চিৎকার করারও শক্তি ছিল না। পরের মুহূর্তেই সে সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে পরিবারের সবাই ছুটে আসে, তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে সে কাঁপতে কাঁপতে পুরো ঘটনাটি খুলে বলে। তার কথা শুনে পুরো গ্রাম আবার আতঙ্কে ডুবে যায়। এরপর রফিকুলের কবরের পাশে আরও কয়েকবার নতুন বাল্ব লাগানো হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিবারই 1-2 দিনের মধ্যেই কোনো না কোনোভাবে সেই বাল্ব নষ্ট হয়ে যেত। কেউ কারণ বলতে পারত না। দিনের বেলায় মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করলেও রাত নামার পর প্রায় সবাই রাস্তা বদলে ফেলত। অনেকেই দাবি করত হাঁটতে হাঁটতে মনে হয় কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে। আবার কেউ বলতো কানে ফিস ফিস শব্দ ভেসে আসে। তবে আমি তখনও এসবকে মানুষের অতিরঞ্জিত গল্প বলেই মনে করতাম, কারণ আমি নিজে কখনো কিছু দেখিনি। কিন্তু আমি জানতাম না খুব শিগগিরই আমাকেও সেই রাস্তা দিয়েই গভীর রাতে একা ফিরতে হবে, আর সেই রাত আমার পুরো জীবনটাই বদলে দেবে। আমি তখনও এসবকে গুজব বলেই মনে করতাম, কিন্তু একটি রাত আমার সেই ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছিল। আমি এমনিতেই একটু ভীতু স্বভাবের মানুষ, তাই খুব প্রয়োজন ছাড়া রাত করে বাইরে থাকতাম না। সাধারণত রাত 9টা বা 10টার মধ্যেই বাসায় ফিরে আসতাম। কিন্তু সেদিন একটি জরুরি কাজের কারণে
আমাকে অনেক রাত পর্যন্ত বাইরে থাকতে হয়। সব কাজ শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম, হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল। রাত তখন প্রায় 12:10। ঠিক তখনই আমার মনে পড়ল, আমাকে বাড়ি ফিরতে হলে সেই কবরস্থানের সামনের রাস্তা দিয়েই যেতে হবে। এক মুহূর্তেই বুকের ভেতর ধক করে উঠল, হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল আর এক পাও সামনে এগোতে পারবো না। তবুও কোনো উপায় ছিল না। আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। মুখে তখন শুধু দোয়া দরুদ, বারবার আল্লাহর নাম নিচ্ছিলাম। আপনাদের জায়গাটা একটু বুঝিয়ে বলি। কবরস্থানের এক পাশে বিশাল আম বাগান, লিচু বাগান আর কলা বাগান, অন্য পাশে বড় বড় পুকুর আর ফাঁকা ফসলের মাঠ। রাতের বেলায় পুরো এলাকাটা এমনিতেই নির্জন হয়ে যেত। তার ওপর সেদিন আকাশে চাঁদও ছিল না, চারপাশে শুধু ঘন অন্ধকার। আমি যখন কবরস্থানের একেবারে কাছে পৌঁছালাম, দেখলাম কবরের পাশে লাগানো বাল্বটিও নিভে আছে। পুরো জায়গাটা অন্ধকারে ডুবে আছে। সেই দৃশ্য দেখেই মানুষের মুখে শোনা সব গল্প আবার মনে পড়ে গেল। ভয়ে আমার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। আমি সাহস করে চোখ নিচু করে হাঁটতে লাগলাম। চেষ্টা করছিলাম একবারও যেন কবরস্থানের দিকে না তাকাই। কিছুক্ষণ পর মনে হলো আমি হয়তো কবরস্থানটি প্রায় পার হয়ে এসেছি। একটু স্বস্তি পেলাম, কিন্তু সেই স্বস্তি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। হঠাৎ আমার পেছন থেকে কেউ খুব নিচু স্বরে আমার নাম ধরে ডাকল। আমি থেমে গেলাম। ধীরে ধীরে পেছনে তাকালাম। কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। আমি আবার হাঁটতে শুরু করলাম। কয়েক কদম যেতেই আবার সেই একই শব্দ, এবার আরও স্পষ্ট। কেউ যেন আমার একেবারে কানের কাছে এসে ফিস ফিস করে আমার নাম বলছে। আমি আর পেছনে তাকালাম না। নিজেকে বোঝালাম হয়তো ভয়ের কারণেই এসব শুনছি। ঠিক তখনই আমার বাম কাঁধে কেউ একজন হাত রাখল। আমি ছটকা মেরে পেছনে ফিরে তাকালাম। কেউ নেই, একজন মানুষও না, শুধু ঠান্ডা বাতাস আর গভীর নীরবতা। ভয়ে আমি এবার কবরস্থানের দিকে তাকালাম, আর যা দেখলাম তা আজও চোখ বন্ধ করলে দেখতে পাই। কবরস্থানের প্রাচীরের ওপর অন্ধকারের মধ্যে একটি অবয়ব বসে আছে, নড়ছে না, শুধু আমার দিকেই তাকিয়ে আছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু ঠিক কয়েক কদম সামনে যেতেই আমার পথ আটকে একজন দাঁড়িয়ে গেল। আমি মাথা তুলে তাকালাম, আর আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে রফিকুল। তার মুখ আমি যেদিন কফিনে দেখেছিলাম ঠিক সেদিনের মতোই। পোস্টমর্টমের সেলাইয়ের দাগ, বিকৃত মুখ আর স্থির দৃষ্টি। সে কোনো কথা বলছিল না, শুধু আমার দিকে তাকিয়েছিল। আমি আর কিছু ভাবিনি। যেদিক দিয়ে এসেছিলাম সেদিকেই প্রাণপণে দৌড় দিতে শুরু করলাম। পেছনে কি ছিল, কেউ আমাকে অনুসরণ করছিল কিনা আমি একবারও ফিরে তাকাইনি। শুধু দৌড়েছি, দৌড়েছি আর দৌড়েছি। আমি প্রাণপণে দৌড় দিতে শুরু করি। কতক্ষণ দৌড়েছিলাম আজও বলতে পারবো না। ভয়ে তখন আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। দৌড়াতে দৌড়াতে গ্রামের মোড়ের কাছে প্রথম যে বাড়িটি চোখে পড়ে, আমি সোজা সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ি। চিৎকার করতে করতে একসময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। প্রায় 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে আসে। চারপাশে তখন অনেক মানুষ। আমি ধীরে ধীরে পুরো ঘটনাটি তাদের খুলে বলি। সব কথা শোনার পর তারা আমাকে সেদিন রাতটা তাদের বাড়িতেই থেকে যেতে বলেছিল, কিন্তু আমি কোনোভাবেই রাজি হইনি। আমার একটাই কথা, আমাকে যেভাবেই হোক বাড়ি পৌঁছে দিন।
শেষ পর্যন্ত 4-5 জন একসঙ্গে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। কিন্তু সেই রাতের আতঙ্ক সেখানেই শেষ হয়নি। পরদিন থেকেই আমার প্রচণ্ড জ্বর আসে। একটানা প্রায় 13 থেকে 14 দিন আমি অসুস্থ ছিলাম। পরিবারের লোকজন বলতো জ্বরের ঘোরে আমি নাকি বারবার অদ্ভুত সব কথা বলতাম, কখনো চিৎকার করতাম, কখনো ঘুমের মধ্যে ভয়ে কেঁপে উঠতাম। সেই ঘটনার পর প্রায় 1 মাস আমি সন্ধ্যার পর আর বাড়ির বাইরে বের হইনি। যত কাজই থাকুক দিনের আলোতেই শেষ করার চেষ্টা করতাম। আমার এমন অবস্থা দেখে পরিবারের সবাই মিলে পাশের গ্রামের একজন সম্মানিত হুজুরকে ডেকে আনেন। তার কাছে পুরো ঘটনাটি খুলে বলা হয়। সব শুনে তিনি কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর বললেন, প্রথমে কিছু সৎকা করুন, তারপর আমি বিষয়টি বোঝার চেষ্টা করছি। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে থাকেন। সম্ভবত তিনি তার বন্ধু জিনদের দ্বারা বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং কিছুক্ষণ পর তিনি আমাদের ডেকে বললেন, তোমরা যাকে রফিকুল মনে করছে সেটা আসলে রফিকুল নয়। আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আবার বললেন, এটি একটি দুষ্ট জিনের কাজ। মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করাই তার উদ্দেশ্য। রফিকুল মারা যাওয়ার ঘটনাটি সে যে কোনোভাবে জানতে পারে এবং সে এটাও জানে যে লাশটি 1 সপ্তাহের পুরনো লাশ। এই বিষয়টিকে উপেক্ষা করে সে জিনটি সুযোগ নেই মানুষকে ভয় দেখানোর। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনদের মধ্যেও তেমন ভালো আর মন্দ 2 ধরনেরই রয়েছে। ওরা সেই সকল দুষ্ট জিন তারা মানুষকে ভয় দেখিয়ে মজা পায়। হুজুর আল্লাহর কাছে দোয়া করেন, কিছু কোরআনের আয়াত তিলাওয়াত করেন, আমাদেরও নিয়মিত দোয়া, জিকির এবং সদকা করার পরামর্শ দেন। এরপর ধীরে ধীরে সেই কবরস্থানকে ঘিরে আর কোনো অস্বাভাবিক ঘটনার কথা শোনা যায়নি। রাতের বেলায়ও মানুষ আবার আগের মতো সেই রাস্তা দিয়ে চলাচল শুরু করে। ঘটনাটি ঠিক কী ছিল? সত্যি কি কোনো দুষ্ট জিন, নাকি মানুষের অজানা কোনো রহস্য? তার উত্তর আজও আমি জানি না। তবে সেই রাতের কথা মনে পড়লে আজও আমার শরীর কেঁপে ওঠে। শিমুল ভাই, এই ছিল আমার বন্ধুর দুলা ভাইয়ের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটি সিলেক্ট করবেন। আমি অপেক্ষায় থাকলাম। ঘটনাটি যদি সিলেক্টেড হয় তবে অবশ্যই আপনার চ্যানেলে প্রচার করবেন। আজকের মতো বিদায় নিব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আজকের ঘটনাটি শুনে আপনাদের কি মনে হয়েছে? আপনারা কি মনে করেন এটি শুধুই কাকতালীয় কিছু ঘটনা ছিল, নাকি সত্যি সেখানে এমন কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি ছিল যার ব্যাখ্যা আজও মানুষের জানা নেই? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি আপনাদের নিজের জীবনে ঘটে যাওয়া কোনো রহস্যময়, ভৌতিক বা ব্যাখ্যাতীত সত্য ঘটনা থাকে তাহলে সেটি বিস্তারিত লিখে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে invisiblepast@gmail.com। হয়তো পরবর্তী ভিডিওতে আপনার পাঠানো ঘটনাটি শুনবে হাজার হাজার মানুষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত পরিবারের সদস্য হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। মনে রাখবেন, সব রহস্যের উত্তর মানুষের জানা নয়। কিছু প্রশ্ন সময়ের কাছে হারিয়ে যায়, আর কিছু রহস্য চিরকাল অদৃশ্যই থেকে যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।